জনগণের ম্যান্ডেটকে অনার না করার কারণে আমি মনে করি বিএনপি হেরে গেছে। হ্যাঁ, আমরা অংশ নিয়েছি, সব দলই নিয়েছে, কিন্তু এই নির্বাচনটা চরমভাবে প্রশ্নবিদ্ধ ছিল। মানে বিএনপিকে ঠেকানো যাচ্ছিল না যে প্রায় 11,000 কোটি টাকা সরকারি দলের এমপিদের কাছে পাওয়া যায় এই সংসদে তারা বসা। এই এস আলম পুরো ব্যাংকটাকে কি করেছে, লুটপাট করে ফেলেছে এবং এটাকে ধ্বংস করে দিয়েছে। যেসব ভিসিরা মাঠে স্লোগান দিয়েছে বিএনপির জন্য নির্বাচনে, তাদেরকে ভিসি বানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হলো। সরকারও 2.5 মাস তার মেয়াদ পার করল। কেমন ছিল প্রথম অধিবেশন? সরকারের 2.5 মাসের হিসেব নিকেশ, বিরোধী দলের 2.5 মাসের অর্জন অনার্জন, এসব নিয়ে কথা বলবো। জামাত ইসলামের ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে। ডক্টর আব্দুল মান্নান, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জুলাই সনদ নিয়ে আপনারা বিএনপির কাছে হেরে গেলেন। দেখেন, রাজনীতিতে হার জিত থাকবে, তবে আমরা হেরে যাইনি। আমরা এটাকে উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। বরঞ্চ জনগণের ম্যান্ডেটকে অনার না করার কারণে আমি মনে করি বিএনপি হেরে গেছে। জুলাই সনদের মূল কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সব সদস্য শপথ নেবেন, তা নেননি। সাংবিধানিক আদেশে যেসব কথা বলা হয়েছিল সেগুলো প্রতিপালন করবেন, কিন্তু বিএনপি বলেছে আমরা জুলাই সনদে সই করেছি, জুলাই সনদ মানি, কিন্তু সাংবিধানিক আদেশের কোনো বৈধতা নেই এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কোনো এখতিয়ার নেই। যারা শপথ নিয়েছেন তারা আইনানুগভাবে নেননি। জি, দেখেন, এই যে ঐকমত্য কমিশনে যখন লং টাইম আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর ভিতরে, তখন এটাকে কিভাবে বৈধতা দেয়া যায়, এই সংস্কারগুলোকে আমরা ফিউচারে কিভাবে বৈধতা দিব, তার জন্য কিন্তু প্রথম প্রস্তাব দিয়েছে গণভোটের সালাউদ্দিন সাহেব বিএনপির, যে এটা করতে হলে এর জন্য গণভোট লাগবে। তখন সবাই গণভোটের পক্ষে মানে মতামত দিয়ে মানে দিয়েছে। বিএনপি প্রথম গণভোটের বলছে যে এটা যদি করতে হয় তাহলে গণভোট ছাড়া এই মৌলিক সংস্কার করা যায় কিন্তু না। বিএনপি তো বলেছিল যে গণভোটটা হবে নির্বাচনের পরে। না, ঠিক আছে, কিন্তু আমরা বলেছিলাম আগে হোক, হয়ে আমরা সংস্কারকে এগিয়ে নিই। কিন্তু তারা বলেছে যে না, এটা কি হোক, মানে পরে হোক। প্রথম দিকে পরে বলেছে, পরবর্তীতে এসে আমরা যখন বললাম যে না, আমরা জুলাই সনদে সুরা হওয়া ছাড়া আমরা নির্বাচনে যাব না, তখন কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে, তাহলে একই দিনে হোক। তার মানে তারা কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্যই এটা একই ডেটে করেছে। তারা বলেছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, লুটপাট হয়েছে, এখান থেকে ফিরে দাঁড়ানোর জন্য অর্থনৈতিক কজ দেখিয়ে কিন্তু তারা একই দিনে করার জন্য প্রস্তাব দিয়েছে। মানে দুবার নির্বাচনে দ্বিগুণ, হ্যাঁ, দ্বিগুণ খরচ, ব্যয়টাকেই তারা হাইলাইট করেছে। তারা আইনগত বৈধতা অবৈধতার কোনো বক্তব্য সেখানে দেয় না। এবং সালাউদ্দিন সাহেব সর্বশেষ অধিবেশনে তো উনি এটা ডিসক্লোজই করলেন যে আমরা শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য তাতে সম্মত হয়েছি, মূলত আমরা মানে সংস্কারটা এইভাবে চাই নাই, এটা স্পষ্ট হয়ে গেছে। না, সরকারি দলের মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে নির্বাচনটাই হবে না। বিরোধী দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন পক্ষ ছিল যারা নির্বাচনটাই করতে চায়নি, নির্বাচনটা ঠেকেই রাখতে চেয়েছে। আমরা নির্বাচনটা যাতে হয় সে কারণে এসব আমরা সব মেনে নিয়েছি। এটাই একটা প্রশ্ন যে নির্বাচন হবে না, এটা তো ঠিক ছিল না, কারণ দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক ধারায় আমরা ছিলাম না। সেই জায়গা থেকে গণতান্ত্রিক ধারায় উত্তরণের জন্য কিন্তু সব দল একমত ছিল। এখন ওনারা ষড়যন্ত্রকারীরা সবসময় থাকবে, যে সরকারি ক্ষমতায় আসুক ষড়যন্ত্রকারীরা থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটার ব্যাপারে ঐক্যমত হয়েছে সেখানে তো ষড়যন্ত্র সাকসেস হওয়ার কথা ছিল। 17 বছর কেন হবে?
2008-এর নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন, হ্যাঁ, আমরা সব অংশ দলই নিয়েছি, নিয়েছে। সব দলই নিয়েছে, কিন্তু এই নির্বাচনটা চরমভাবে প্রশ্নবিদ্ধ ছিল। আপনি 14-র পরে বলতে পারেন যে এই নির্বাচনগুলো সরকার ম্যানিপুলেট করেছে, সরকার তার মতো প্রভাব সৃষ্টি করেছে, না, আটের একতরফা নির্বাচনে, ভোট করেছে। অনেক বড় ধরনের মানে সুষ্ঠু নির্বাচন নিয়ে অভিযোগ ছিল, এবং সেই অভিযোগটা বাস্তবসম্মত, যার কারণে কিন্তু বিরোধী দলকে একবারে মানে যেটা যার পাওয়ার কথা ছিল সেটা সে না পেয়ে উল্টোটা হয়েছে, ধরাশায়ী করেছে। ধরাশায়ী করেছে। আচ্ছা, কিন্তু বিএনপি নেতারা বলেছেন, অনেকে প্রকাশ্যে বলেছেন এবং আলাপচারিতায় বলেন যে 2008-এর তাদের ভাষায় ওই সাজানো নির্বাচনে তারা যেতে চাননি, জামাত ইসলামী তাদেরকে চাপ দিয়ে এই নির্বাচনে নিয়েছে। না, এই কথা সত্য যে জামাত চাপ দিয়ে যায় নাই, জামাতের স্ট্যান্ড ছিল যে নির্বাচনে যাওয়া। কারণ নির্বাচনে যদি না যাওয়া হয় তাহলে এই যে দেশে মানে আপনার সেনা শাসন যেটা বলা হয়, জরুরি অবস্থা জারি, এই অবস্থা কোনো দেশের জন্য কল্যাণকর না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে জামাত সবসময় নির্বাচনকে সাপোর্ট করেছে। এই কারণে জামাত তার পলিসি তুলে ধরেছে। পলিসি তুলে ধরার পরে জামাতের কারণেই যে বিএনপি নির্বাচনে এসেছে, বিষয়টা এরকম না। বিএনপিরও তো অনেক অবজারভেশন ছিল, ছিল, জামাতকে বুঝিয়ে নির্বাচন থেকে বিরত রাখতে কিন্তু বিএনপি পারে নাই। তার মানে হচ্ছে বিএনপি কনভিন্স হয়েছে, আপনাদের বোঝাতে পারেনি, আমরা বিএনপি বোঝাতে পেরেছি, কিন্তু সেটার পারসেপশনটা রাইট হোক আর রং হোক, এটা হতেই পারে, যে কোনো ডিসিশন রাইটও হতে পারে, রংও হতে পারে। বাট আমরা যেটা বুঝেছি আমরা সেটা বলেছি, বলার পরে তারা কনভিন্স হয়েছে, এরপরে তো নির্বাচন এসেছে। নির্বাচন ছাড়া, দেখেন, নির্বাচন ছাড়া আমাদের সামনে বিকল্প কি? 2 বছর যে মানে শাসনটা গেল, 2006-এর লগি বইটার পরে যে তাণ্ডবটা হলে, এটার পরে এসে যে মইনুল আহমেদ, তাদের তো 3 মাস থাকার কথা ছিল, তারা থাকলো কয় বছর? 2 বছর থাকলো। 2018 নির্বাচনে আপনারা গেলেন কি করে? 14-তে গেলেন না যে এই সরকার, মানে আওয়ামী লীগ সরকার সুষ্ঠু ভোট দিবে না, জনগণের রায়ের প্রতিফলন ঘটবে না এই নির্বাচনে, এবং নির্বাচন বর্জন করলেন। আর অনেক সংঘাত, সংঘর্ষ, প্রাণহানির পর সরকার একতরফা নির্বাচন করলো, এবং একতরফা কি 153টি আসনে তো বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা। 2018-তে নির্বাচনে আপনারা গেলেন কেন? জি, এটা খুব রাইট কোশ্চেন করেছেন। আগে যেরকম বলেছেন না যে 2008-এ জামাতের পরামর্শে বিএনপি নির্বাচনে গিয়েছিল, 2018-তে বিএনপির পরামর্শে জামাত নির্বাচনে গিয়েছে, মানে বিএনপিকে ঠেকানো যাচ্ছিল না। যার কারণে জামাত কি করেছে, এখানে পরিবেশ পরিস্থিতি কি হবে প্রেডিক্ট করলেও এটা বিএনপি আমলে নেয় নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা কিন্তু দুপুরবেলা পর্যন্ত, দুপুরের আগেই সব কিছু ক্লোজ করে দিয়েছি যে না, আমরা নির্বাচনে নাই। কিন্তু বিএনপি কিন্তু ওই নির্বাচনে কি করেছে, কন্টিনিউ করেছে, বিরোধী দলে থেকেছে, শপথ নিয়েছে, এবং এই সংসদকে বৈধতা দিয়ে অনেক দিন তারা কিন্তু এটা কন্টিনিউ করেছে। যে হারুন সাহেব, রুমিন ফারহানা, ওনারা তো ওই সংসদেরই একজন মেম্বার। কাজেই এখানে বিএনপি তাদের বিরুদ্ধে ওই সময় ব্যবস্থা নেয় নাই, বরঞ্চ তাদেরকে সাপোর্ট করেছে। তো আমরা মানে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই নাই, তাদের পরামর্শে করলো, আমরা কিন্তু মাঠ আগেই কি এটা ছেড়ে দিয়েছি। ওই নির্বাচন তো আপনাদের দলীয় প্রতীক ছিল না? হ্যাঁ, দলীয় প্রতীক তো ইচ্ছাকৃতভাবেই সরকার তার বিচার ব্যবস্থা দিয়ে এবং তার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই দলীয় প্রতীকটা উইডো করে নিয়েছে। ওই দলীয় প্রতীকের ব্যাপারে এখনো কি আদালতে কোনো রিট আছে? আদালতে এই ব্যাপারটা আমি ক্লিয়ার বলতে পারবো না এই মুহূর্তে, এটা আমাদের আইনজীবী যারা আছেন সিনিয়র, ওনারা বলতে পারবেন। তবে আদালতের যেহেতু এটা ছিল, বিচারাধীন ছিল, এটার অবস্থা থেকে যখন জামাতের ব্যাপারে, অন্য ব্যাপারে যখন কি হয়েছে, এটার ব্যাপারে রায় দিয়েছে, রায় দেওয়ার পরে তো এটা কি হয়ে গেছে না, হাইকোর্ট রায় দিয়েছে, মানে আপনাদের নিবন্ধন বাতিল করেছে। এর বিরুদ্ধে জামাত ইসলামের পক্ষ থেকে আপিল করা হয়েছে, সেই আপিল গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই আপিলের নিষ্পত্তি হয়নি। হ্যাঁ, আপিল গ্রহণ করার তো একটা মেরিট আছে, এবং এটার ভিত্তিতেই কিন্তু আমরা যে প্রসেসে ছিলাম এটাকে আমলে নিয়েই নির্বাচন কমিশন আমাদেরকে মার্কা দিয়েছে। সেটা বিধিসম্মত ছিল বলেই ভবিষ্যতে এটা যদি এটা চ্যালেঞ্জ হয়, এটা চ্যালেঞ্জ কেউ করতেই পারে, যে কেউ করতে পারে, কিন্তু বিচারাধীন অবস্থায় তো সে আদালত তো কেউ বলে নাই যে না, তাদের মার্কা ফেরত দেওয়া যাবে না, বরঞ্চ মার্কা পাইতে কোনো বাধা নেই। আমাদের আইনজীবীরা যখন প্রেস ব্রিফিং করেছে তখন কোনো পক্ষই, আদালত বা অন্য কোনো পক্ষ বলে নাই যে এটা রং, এটা আমরা বলি নাই।
তার মানে এটা বৈধ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হলো, আপনার মূল্যায়ন কি? দেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের যে অধিবেশন, এটা বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক্যাল টাইম। এই সংসদটা সরকারি দল বিরোধী দল মিলিয়ে যে সংসদটা তৈরি হয়েছে, এটা একটা ঐতিহাসিক সংসদ। এবং এই ঐতিহাসিক সংসদে একটা কথা সব পক্ষ থেকে আসছে, এটা মাজলুমদের সংসদ। সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষই মাজলুম। এত কাল আমরা দেখেছি যে এক দল মাজলুম আর একদম জালেম থাকে, সরকারি দল বিরোধী দলে। কিন্তু এইবারই প্রথম যে দুইটা দল, সরকারি দল এবং বিরোধী দল, সবাই মাজলুম। এত এত ঋণ খেলাপি, হ্যাঁ, এত এত সেই মূল্যায়নটা আমি আচ্ছা, করতেছি, সেই এত মূল্যায়নটা ঋণ খেলাপি, করতেছি। এত কোটিপতি, শত শত কোটিপতি, হাজার কোটিপতি, তারপরও তার মজলুম। না, আমি 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 ওই জায়গাটাই বলতেছি যে দুইটা দলই মজলুম ছিল, দুইটা দলই গুম খুনের শিকার হয়েছে, দুইটা দলই মানে দীর্ঘদিন একসাথে আমরা কি করেছি, হাজিরা দিয়েছি, মামলা করেছি, এই দিক দিয়ে আমরা মজলুম। কিন্তু দল হিসেবে বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে, সেটা নিয়ে তো আমরা মাঠে সবসময় কথা বলেছি। নাহিদ ইসলাম তো ওই দিনই একবারে সমাপনী বক্তব্যের দিনে তো উনিও উল্লেখ করেছেন যে প্রায় 11,000 কোটি টাকা সরকারি দলের এমপিদের কাছে পাওয়া যায় এই সংসদে তারা বসা। তাহলে এই ঋণ খেলাপিদেরকে নিয়ে আমরা কিন্তু সংসদ করেছি। এই দায় না, এদেরকে মজলুম বলা যাবে না। তারপরে যদি কোনো অত্যাচার নির্যাতন অন্যায়ভাবে হয়, সেদিক দিয়ে তারা মজলুম, কিন্তু এই দিক দিয়ে তারা জালেম, যে তারা জনগণের টাকা কি করেছে, মানে ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না। জালেম আর মজলুমের সমন্বয় হয়েছে। জালেম জালেম যেটা আমি এই অর্থে বলছি যে আপনি যেদিকে নিতে চাচ্ছেন যে আপনি নির্যাতিত, কিন্তু আপনি নির্যাতন থেকে মুক্ত হয়ে আবার অন্যায় করেছেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। সেটা কি দেখছেন? এই আলামত কি দেখতে পাচ্ছেন? না, সেই আলামত তো আমরা দেখতেছি। সেই আলামতের কারণেই তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনিও একজন ঋণ খেলাপি বলে আমরা শুনি। এবং মানে রিশিডিউল করার ব্যাপারে তার অনেক, আপনারা তো দলীয়ভাবে এখন স্ট্যান্ডও সংসদে নিয়েছি। আছেন, আপনারা তো যাচাই বাছাই করে এটা সংসদে জনগণের সামনে জানাবেন। আমাদের বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি সুস্পষ্টভাবেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি ইঙ্গিত করে নাম ধরেই বলেছেন যে এটা দলীয় বিবেচনায় নিয়োগ, এটা ঠিক হয়নি, এটা পরিবর্তন করা হোক। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ব্যাংকের কর্তৃত্ব, ব্যবস্থাপনা, কর্তৃপক্ষ, বোর্ড বদল হয়েছে, রাজনৈতিক কারণে ব্যাংক অনেক দখল হয়েছে। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সে সময় যেমন জয় বাংলা বলে ব্যাংক দখল হয়েছে, আবার আল্লাহু আকবার বলেও ব্যাংক দখল করেছে। না, এখন আপনি এটাকে ব্যাংক, এক নম্বর কথা হচ্ছে কোনো ব্যাংক দলীয় কোটায় কোনো ব্যাংক হতে পারে না। এটা বাংলাদেশে কোনো দলের ব্যাংক আছে কিনা আমার জানা নেই। ব্যাংক হবে আপনার, আমি আপনার ওই জায়গায় আসছি, ব্যাংক হবে পিওর যারা এটা করার যোগ্য তাদেরকে দেয়া। তো এরকম যোগ্য কিছু লোককে দেওয়া হয়েছিল এই ব্যাংকটা, ইসলামী ব্যাংক, যাদের পরিচালনা পর্ষদে যারা আমাদেরকে ওন করে, আমাদেরকে ভালোবাসে, সেরকম একদল মানুষকে এই ব্যাংক দেওয়া হয়েছিল। দেশি বিদেশি শেয়ার হোল্ডার ছিল, এবং এই ব্যাংকটা এশিয়ার একটা সেরা ব্যাংকে পরিণত হয়েছে, এবং এই ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এবং আপনি জানেন যে একসময় কিন্তু করোনা এবং ওই সময়ের দিকে যখন কোনো জায়গায় এলসি করা যাচ্ছিল না, তখন কিন্তু ইসলামী ব্যাংক এলসি করেছে, যার কিন্তু পরবর্তীতে এসে শেখ হাসিনার পরিবারের সহযোগিতায় এই এস আলম পুরো ব্যাংকটাকে কি করেছে, লুটপাট করে ফেলেছে এবং এটাকে ধ্বংস করে দিয়েছে। এই 5 আগস্টের পরে কি হয়েছে? ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন। আপনি দেখেন, এখন 5 আগস্টের পরবর্তীতে যখন এস আলম এবং হাসিনারা পালিয়ে গিয়েছে, তখন যারা আগে ছিল এখানে, তারা ফিরে এসেছে তাদের বাড়িতে। এখানে যদি আপনি বলেন যে আমার বাড়িটা 17 বছর দখল করে রেখেছিল, এখন 17 বছর পরে একটা স্বাধীনতার মাধ্যম দিয়ে আমি বাড়িতে আসার সুযোগ পেলাম, এই যে বাড়িতে এসে আমি আল্লাহর নাম নিলাম, বিসমিল্লাহ বলে আমি ঘরে প্রবেশ করলাম, এটাকে যদি আবার বলেন যে দলীয়ভাবে দখল, এটা আপনাদের বাড়ি ফেরত পেয়েছেন? আমাদের বাড়ি না, ব্যাংক। আমরা বলছি ব্যাংক যারা করেছেন তারা তাদের জায়গা ফিরে পেয়েছে, তাদের স্থান ফিরে পেয়েছে, ব্যাংক ফিরে পেয়েছে। সেই ব্যক্তিদের নৈতিক জায়গা থেকে সাপোর্ট করা আপনার আমার সবারই দায়িত্ব। সম্প্রতি ইসলামী ব্যাংকের সামনে, ব্যাংক ভবনের সামনে বিক্ষোভ হয়েছে। দুই পক্ষই দেখেছি, এক পক্ষ বর্তমান ব্যবস্থাপনা বোর্ডের কর্তৃপক্ষের বিরুদ্ধে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, আর এক পক্ষ
মানে বর্তমান ব্যবস্থাপনা বোর্ডের পক্ষে মিছিল করেছে, বিক্ষোভ করে। দেখেন, এখানে পক্ষ বিপক্ষ আমি মনে করি না। আমি মনে করি যে দেশের অর্থনীতির স্বার্থে একটা রাইজিং ব্যাংক, একটা এস্টাবলিশড ব্যাংকে ধ্বংস হয়ে যাচ্ছে তার অর্থনীতি, এবং তার গ্রাহকরা তাদের যে আমানত রয়েছে এটা যাতে নষ্ট না হয়ে যায়, এটা রক্ষার জন্য, ব্যাংক রক্ষার জন্য গ্রাহকরা কথা বলেছে। এটা দলীয়ভাবে কেউ কোনো বক্তব্য দেয় না, সমস্যা গ্রাহকরা যারা বলতেই পারে। চাকরিচ্যুত হয়েছে হ্যাঁ, তাদের তো, আর যারা চাকরিচ্যুত হয়েছে সেই তাদের তো বিষয়টা কিন্তু আদালতে আছে, এক। দ্বিতীয় হচ্ছে যে আদালতে থাকা অবস্থায় আবার তারা জোর করে ব্যাংকে ঢুকতে যাচ্ছে। আর একটা জায়গার একটা থানার লোক সারা বাংলাদেশে মানে চাকরির জন্য উপযুক্ত, তাদের কোনো পরীক্ষা হয় নাই, তাদের কোনো হয় নাই, যাচাই বাছাই হয় নাই, কোনো রকম দিয়ে কিন্তু এটা করা যায় নাই। সর্বশেষ ইসলামী ব্যাংক চেষ্টা করেছিল যে ঠিক আছে আপনারা যারা ঢুকছেন আপনারা একটা পরীক্ষা দেন, এখন একটা ছোট্ট পরীক্ষা দেন, আপনাদেরকে আমরা এখানে কি করিনি, অ্যালাউ করিনি। তারা সেই পরীক্ষার হলে যায় নাই। যে কয়েকজন গিয়েছিল তাদের প্রায় 99% তারা কি করছে, তাদেরকে কিন্তু ব্যাংক অ্যালাউ করে নিয়েছে। যারা ওখান থেকে পরীক্ষা দিয়ে তাদেরকে মানে বৈধতা পাওয়ার সুযোগ ছিল, পরীক্ষা দিয়ে তারা তো চলে যেত। তারা যদি সবাই যেত আর সবাই যদি পাশ করতো তাহলে তো সবাই এখানে ফিরে আসতে পারতো। অর্থাৎ একটা শৃঙ্খলার ভিতরে এসেছে। একটা অর্থনীতি প্রতিষ্ঠান যদি দলীয় দৃষ্টিকোণ থেকে চলে তাহলে সেটা তো আর কোনো প্রফেশনালিজম থাকতে পারে না। এই জন্য আমি মনে করি ব্যাংক যেটা করেছে রাইট ওয়েতে করেছে। বরঞ্চ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিযুক্তির পরে এখানে তিনি অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন, পরিচালনা পরিষদে হস্তক্ষেপ করেছেন এবং ব্যাংকের এমডির এর পরে হস্তক্ষেপ করেছেন। এই যে জায়গাগুলো হস্তক্ষেপ করে দলীয় দৃষ্টিকোণ থেকে এগুলো করেছেন। বরঞ্চ ওনার উচিত ছিল যে এত বছরে কি করা, যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, টাকা লুটপাট করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা। বরঞ্চ যারা ব্যাংক রক্ষার চেষ্টা করেছে, যারা এই অবৈধ জায়গায় সাইন দেয় না এস আলমকে, সেই সুযোগ দেয় না, আজকে তাদের বিরুদ্ধে আপনি লাগছেন। এটা তো মূলত বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে লেগেছে। ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে শেষ হলো এবং সেই অধিবেশনে দেখা গেল যে ক্ষমতাসীন দল যেসব বিষয়ে আলোচনা করতে চেয়েছে সেটা নিয়েই আপনারা, বিরোধী দল ব্যস্ত ছিল। জনজীবনের এই মুহূর্তের সংকট নিয়ে কথা কমই হয়েছে, যেমন হামের প্রাদুর্ভাব, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি। বরং বেশিরভাগ সময় গিয়েছে জুলাই সনদ, সাংবিধানিক আদেশ, গণভোট ইত্যাদি নিয়ে। অবশ্যই এটা আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত না। আপনি দেখেছেন যে সংসদের ভিতরে এবং বাইরে, আমরা এই বায়তুল মোকাররমের উত্তর গেটেই আমরা কিন্তু জ্বালানি সমস্যা নিয়ে আমরা কি করেছি, সমাবেশ করেছি, মিছিল করেছি, বাইরেও আমরা কথা বলেছি, ভিতরেও আমরা কথা বলেছি, সরকারকে বলেছি আপনারা এই জরুরি এই অবস্থা মোকাবেলা করার জন্য আসেন, ঐক্যমত হয় আমরা। এবং সরকার এক পর্যায়ে এসে কিন্তু বিরোধী দলের চাপের কারণেই এই জ্বালানি সংকট নিরসনের সংসদের বিশেষ কমিটি গঠন করতে বাধ্য হয়েছে। তাহলে আমি মনে করি ভিতরে এবং বাইরের সরকারকে কিন্তু এই বিষয়গুলো বিরোধী দল হিসেবে আমরা ছাড় দেই নাই। আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে তো বাধ্য করতে পারেন না, বাধ্য করতে পারি নাই আমরা, কিন্তু আমরা হাল ছেড়ে দেই না। আমাদের কর্মসূচি চলমান আছে এবং আমরা চাই যে এটার মাধ্যম দিয়ে, এখনো পর্যন্ত তো বিএনপি বলছে অক্ষরে অক্ষরে পালন করবে, আমরা সেটারও একটা সুযোগ এখনো তাদের সামনে রয়েছে। তারা চাইলে সেটা পরিবর্তন করতে পারে। তারা সেই জায়গায় যাবে কিনা এই জায়গায় নেওয়ার জন্য আমরা আমাদের কর্মসূচি অব্যাহত আছে। যে রাষ্ট্রপতিকে আপনারা মানতে চাননি, সেই রাষ্ট্রপতির যে ভাষণ, সংসদে দেয়া ভাষণের উপর আপনারা আলোচনায় অংশ নিয়েছেন এবং 50 ঘন্টার মতো আলোচনা হয়েছে। তাই আপনারা যাকে স্বীকার করছেন না তার ভাষণের উপরই আলোচনা করছেন। জি, ধন্যবাদ। দেখেন, এবং শেষ পর্যন্ত ধন্যবাদ প্রস্তাব অনুমোদন হয়েছে, পাশ হয়েছে। দেখেন, ধন্যবাদ প্রস্তাব তো অনুমোদন হবে পাশে। বিএনপি পন্থীও অনেকে বলেছেন, তারা মানে হুইপ পর্যায়ের লোকেরাও বলেছেন যে আমি এই প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারলাম না, চেয়ারকে ধন্যবাদ দিলাম, প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে ধন্যবাদ দিলাম না। তারপরে আমরা কি বলেছি যে আমরা তারপরে ধন্যবাদ তো দেই না, আমরা ওয়াকআউট করেছি। তবে আমরা যে কালচারটা বাংলাদেশে ইতিপূর্বে ছিল সেটা আমরা প্র্যাকটিস করি নাই, যে সংসদ বর্জনের যে রীতি, যে ঠিক আছে এই প্রেসিডেন্টের ধন্যবাদ প্রস্তাবের উপর আমরা আলোচনায় অংশগ্রহণ করব না, এই অধিবেশনেই আমরা থাকব না, এরকম এই যে রীতির মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশে আবার পুরনো রাজনীতিকে জিন্দা করতে চাই নাই। যার কারণে আমরা কিন্তু সেটার পরে আলোচনা করেছি, কিন্তু আমরা শেষেও এসেও কিন্তু সেই প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছি সেই আলোচনায়। কাজে আমরা আমাদের আদর্শের পরে ঠিক ছিলাম। আপনার ডেপুটি স্পিকারের পদটি নিলেন না কেন?
না, এই যে এটা এটা খুব বড় একটা কোশ্চেন এবং সবাই মনে করেছিল এটা আমরা মনে হয় লুফে নেব, কিন্তু আমাদের বড় চা হচ্ছে ডেপুটি স্পিকারের পদটা যে কারণে আপনারা আমাদেরকে দিতে চান সরকারি দল, সেটার বড় কথাই হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। তো গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার যেগুলো মৌলিক বিষয়, সেগুলো আপনি বাদ দিয়ে সেই জায়গায় লিখিত একটা পদ আমাদেরকে দিয়ে আপনি কি বুঝাইতে চান? না, এটা সংসদে তো দেয়া নেয়ার ব্যাপার না, সরকারি দল ও বিরোধী দল মিলেই জাতীয় না, সংসদ, ঠিক আছে, সেখানে দেয়া নেওয়ার ব্যাপার আছে। জুলাই সনদে কিন্তু এটা বলা হয়েছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে থাকবে। এটা জুলাই সনদ অনুসারেই কিন্তু ওনারা প্রস্তাব দিয়েছেন। তা যারা জুলাই সনদ মানে না, তাদের এই একটা প্রস্তাব মানার ভিতরে তো জনগণের কোনো কল্যাণ নেই। সংবিধান সংশোধন নিয়ে সরকারি দল 17 সদস্যের কমিটির গঠনের কথা বলেছে এবং আপনাদের কাছে নাম চেয়েছে, আপনারা এখন পর্যন্ত নাম দেননি। হ্যাঁ, এটা নিয়ে আমাদের দলীয় ফোরাম থেকে বলা হয়েছে যে আমরা নাম দিব না, এটা বলি নাই, তবে প্রস্তাবটাকে পজিটিভলি দেখা হয়েছে এবং দলীয় ফোরামে এটা নিয়ে আলাপ আলোচনা হবে। সরকারের সদিচ্ছা আছে কি না, সরকার কি শুধু কমিটি গঠন করে আয়স করার জন্যই কি এটা করতে চাচ্ছে, এই বিষয়গুলো যাচাই বাছাই করার ব্যাপার আছে। সরকার যদি আন্তরিক হয়, তাহলে সরকারের সেই আন্তরিক প্রচেষ্টা সংসদের বাইরে কতটুকু আছে, এগুলো যাচাই বাছাই করে আমরা পদক্ষেপ গ্রহণ করব। সরকারের 2.5 মাস সময়, সংসদের বাইরে সরকারের 2.5 মাস মেয়াদ পূরণ হলো, সরকারকে কীভাবে মূল্যায়ন করবেন, সরকারের কার্যক্রম? আমি মনে করি যে সরকারের যে 2.5 মাস হয়েছে, এই একটা সরকারের জন্য 2.5 মাস এনাফ টাইম না, খুবই কম টাইম। এটা একটা শিশু, প্রধানমন্ত্রী বলেছেন এখনো হাঁটাই শেখে নাই যে শিশু, এটাই বাস্তবতা। তবে তড়িঘড়ি আমরা দেখেছি এবং বাইপাস করার রাজনীতি দেখেছি। যেরকম অনেকগুলো বিষয়ে তারা একাধারে ভিসি নিয়োগ শুরু করেছিল দলীয় কোটায়, এটা কিন্তু তারা ঠিক করে নাই। পরে জনগণের চাপের মুখে কিছুদিন এখন অনেকগুলো ঠেকে আছে। এরপরে তারা প্রশাসক নিয়োগ করে দিয়েছে, সিটি কর্পোরেশনগুলোতে নিয়োগ করে দিয়েছে, জেলাতে নিয়োগ করে দিয়েছে। এই যে একটা তাড়াহুড়া, ভাগ বাটোয়ারা, এবং যারা ফেল করেছে তাদেরকেই আবার মানে যে মনে করেন উত্তরের প্রশাসক যাকে দেওয়া হয়েছে, উনি একটা আসনে ফেল করেছেন, তাকে এখন আরও বড় প্রমোশন দিয়ে এটার দ্বারা মূলত জনগণের যে গণতান্ত্রিক চর্চা, এটার পথ রুদ্ধ করেছে। এটা আমি মনে করি বিএনপি ঠিক করে না। আরও অনেকগুলো বিষয় রয়েছে যে বিএনপি চাইলে মানে জনগণকে যে কাঙ্ক্ষিত যে সংস্কার, সেই জায়গায় নিয়ে যেতে পারতো, কিন্তু ওনারা দলীয়ভাবে যেগুলোকে ভালো মনে করেছেন সেইগুলোকে প্রাধান্য দিয়েছেন। তারপরে দেশের সরকার গঠনের সময় আমি মনে করি বিএনপি বড় ধরনের কিছু ভুল করেছে। সেই ভুলের ভিতরে হচ্ছে খলিল সাহেবকে ওনারা মানে সরকারে নিয়ে ওনারা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং বিএনপি তার যারা ডেডিকেটেড বিএনপি, যারা লড়াই সংগ্রাম, মামলা হামলায় অনেক শীর্ষ অবস্থানে ছিল, এরকম বিএনপির এখন কোনো মর্যাদাই নেই। কাজেই আমি মনে করি যে সরকার একটা গ্রুপ দ্বারা কি হয়ে যাচ্ছে, ঘেরাও হয়ে যাচ্ছে, একটা বৃত্তের ভিতরে চলে যাচ্ছে, এই জায়গার দ্বারা প্রভাবিত হচ্ছে, দেশি এবং বিদেশি চক্রের হাতে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে সরকারকে আমরা বলছি যে না, আপনারা বাংলাদেশের পক্ষে যতক্ষণ কাজ করবেন আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করব। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের কথা অনুযায়ী, মানে জামাতের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শীর্ষ প্রশাসনের শীর্ষ পদে পদায়ন করা হয়েছে, উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো তারা যাচাই বাছাই করে নতুন নিয়োগ দিয়েছেন। একটা নীতিমালা যখন শিক্ষামন্ত্রী উপদেষ্টা ছিলেন তখন তিনি হচ্ছেন ওহিদুদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ, উনি ছিলেন শিক্ষা উপদেষ্টা। উনি কিন্তু নিজেই স্বীকার করেছেন আমি কি বিএনপির প্রতি কিছুটা হলেও আমি তাদেরকে প্রিভিলেজ দিয়েছি এই যে শিক্ষা প্রতিষ্ঠানে ভিসি এবং পোস্টিং এটা ওইটা পদায়নের ক্ষেত্রে। তো যে উপদেষ্টা নিজেই বিএনপির প্রতি কি করেছেন, কৃপা করেছেন, তাদেরকে প্রাধান্য দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন এবং সেভাবে তিনি ভিসি নিয়োগ দিয়েছেন। তো এটা উপদেষ্টা স্বীকার করার পরেও যদি একজন কি বলে যে মানে এটা বেশি। আর বাংলাদেশে সরকারি বেসরকারি মিলায়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যা, সেখানে যদি 2-4-5টা আমাদেরকে ভালোবাসে বা দুর্নীতিপরায়ণ না এরকম লোক আসে, যারা মানে ব্যাকলাইন দিয়ে কোনো কথা শুনতে চায় না, তখন কি আপনি যদি বলে দেন এটা জামাত শিবির, তাহলে তো এটা গ্রহণযোগ্য না। মূলত সেই নিয়োগটা হয়েছিল মূলত শিক্ষাগত যোগ্যতা দিয়ে, দেশি বিদেশি ডিগ্রি দিয়ে, এখানে যাদের কোনো পিএইচডি নাই, এমনকি যাদের গবেষণা নাই, ইন্টারন্যাশনাল জার্নালে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, এরকম লোকদেরকে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। এটার মাধ্যম দিয়ে
মূলত দলীয় দৃষ্টিকোণ থেকে ভিসি হয়েছে। যেসব ভিসিরা মাঠে স্লোগান দিয়েছে বিএনপির জন্য নির্বাচনে, তাদেরকে ভিসি বানানো হয়েছে। কাজেই এটাই দলীয় কোণ থেকে হয়েছে। ওইটা তো একটা কোয়ালিটির ভিতরে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সিবি ছিল 35 পৃষ্ঠা। না, তো সেটা নিয়ে এটা কেউ প্রশ্ন এটা তো করে না। কোয়ালিটি। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের না, সব জায়গায় না, আপনি দেখেন সেখানে যারা উপাচার্য ছিলেন বা ওই সময়ে তারা নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দিয়েছেন, নানা জনকে প্রমোশন দিয়েছেন, এই অভিযোগ আছে। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। কারণ হচ্ছে এই 17 বছরে আমাদের যারা শিক্ষক ছিল, ডাক্তার ছিল, বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নেন, যিনি প্রফেসর হয়ে গেছেন তার জুনিয়র, তাকে এখনো মানে লেকচারার রাখা হয়েছে, সহকারী অধ্যাপক রাখা হয়েছে। দীর্ঘদিন এদেরকে বঞ্চিত করা হয়েছিল। আমরা ওই বঞ্চিতদের পক্ষে যখন একজন ভাইস চ্যান্সেলর তাকে ওই পুরোটা সহ দিয়েছে, সচিবালয়ও তো হয়েছে, বঞ্চনার কিছুটা ক্ষতিপূরণ আপনারা নিয়ে নিয়েছেন। না না, এটা ক্ষতিপূরণ আমরা মনে করি না। আমরা চাই যে শিক্ষাঙ্গনগুলো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না হোক। যারা সত্যিকারের শিক্ষাবিদ, সেটা যে দলেরই হোক, তার গবেষণা আছে, তার লেখাপড়া আছে, দেশ জাতির শিক্ষা খাতে অবদান রাখতে পারবে, সেরকম লোক যদি সব কয়জন বিএনপি হয়, তাতে আমাদের কোনো জামাত ইসলামের একজন মাননীয় সংসদ সদস্য তিনি বলেছেন যে এই প্রচলিত আইনের কবর দিয়ে কোরআনের আইন প্রণয়ন করার জন্য বলেছেন। তবে এই প্রচলিত আইন যদি কবর দিতে হয়, তাহলে তো তার আগে তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হয়, এই সংসদ ভেঙে দিতে হয়, মানে বিলুপ্ত করতে হয়। আপনি কি একমত? দেখেন, এটা হচ্ছে উনি সংসদে যে বক্তব্যটা দিয়েছেন, আমি এই বক্তব্যটা একটা দাওয়াতিমূলক বক্তব্য উনি দিয়েছেন। উনি কোনো বিল আনেন নাই, এটা বিল আনেন নাই, দলীয়ভাবে এটাকে এজেন্ডা করা হয় না, এটাকে নোট আকারে দেওয়া হয় নাই। ওনার বক্তব্যের ফাঁকে উনি পুরো সংসদের সবাইকে ইনভাইট করেছেন যে অপরচুনিটি আজ আছে, আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। এই বাংলাদেশের স্বাধীনতার পরে এই পর্যন্ত কেউ কোরআনের আইন প্রতিষ্ঠিত করে নাই। আসুন আমরা মানব রচিত মতবাদকে কবর দিয়ে আমরা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করি। তো সেই প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের কাছে, উনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তো সরকার সেটাকে কিভাবে আবেদনটাকে গ্রহণ করবে এটার পরে ডিপেন্ড করছে। এটার অর্থ এই না যে উনি প্রচলিত এই আইনকে ইগনোর করেছেন। প্রচলিত আইনে উনি নির্বাচন করেই তো ওখানে গিয়েছেন। আপনাদের যে নির্বাচনী ইস্তেহার, সেখানে কিন্তু ইনসাফ এবং ন্যায় বিচারের কথা বলা হয়েছে, কিন্তু ইসলামী আইনের কথা বলা হয়নি। এবং জামাত ইসলামের আমির তিনি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বা অন্য প্রসঙ্গেও বলেছেন যে প্রচলিত আইনেই রাষ্ট্র চলবে। তা আপনার জামাত যদি ক্ষমতায় আসে, দেখেন, আপনি জানেন অ্যাজ এ মুসলিম, এটা জানেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কিছু শব্দ ইউজের ব্যাপারে অনেক ধরনের মিনিং তারা বোঝে, যেগুলোকে মিসকোট করতে করতে এগুলো নেগেটিভ অর্থে চলে গেছে। এখন যদি আপনিও নেগেটিভ অর্থ দিয়ে যদি এটাকে সামনে নিয়ে আসেন, তাহলে তো এটা শুরুতেই কি হয়ে যাবে, একটা কনসেপ্ট জন্ম নিবে যে এরা অমুক, এরা অমুক, এরা অমুক। সো দ্যাট আমি যেটা বলতে চেয়েছি, ওনা বলছেন ন্যায় বিচার চেয়েছেন। ন্যায় বিচারের আরবি শব্দ, কোরআনের শব্দ হচ্ছে আদল। তা আমরা আদলের জন্যই তো ন্যায় বিচারের কথা বলছি। আমরা আরবিতে না বলে আমরা বাংলায় বলেছি। অর্থাৎ আমরা আমাদের যেই টার্গেট, মিশন এবং ভিশন থেকে আমরা দূরে সরে যাই নাই। আমরা কল্যাণ রাষ্ট্রের কথা বলেছি। কল্যাণ রাষ্ট্র তো ইসলামের সাজেশন। এখন আমি যদি বলি হ্যাঁ, তা আমরা কল্যাণ রাষ্ট্র যেটা সব গ্রহণযোগ্য, আমরা সেটাকেই চাচ্ছি। কারণ আমরা আমাদের যে ব্যক্তিগত প্র্যাকটিস এবং আইডিওলজি, এগুলোর আলোকেই আমরা কল্যাণ রাষ্ট্র। কিন্তু এই যুক্তি দিয়েই আপনারা ইসলামী শাসন ব্যবস্থা চান না, এ কারণেই ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে জোট থেকে। এটা ওনাদের একটা মানে জাস্ট একটা মানে কথা বলে বেরোয় যাইতে হয় না, এরকম। আমরাই এই বাংলাদেশে ওনারা যখন ইসলামের নামে রাজনীতি হারাম মনে করতেন, প্রকাশ্যে ফতোয়া দিয়েছেন, বক্তব্য রয়েছে যে ইসলামে রাজনীতি নাই, রাজনীতি করা হারাম। তারও বহু আগে জামাত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে। কাজেই জামাত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, কোরআনের পক্ষে কাজ করে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে, আদল প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে। এটা মানুষ বিশ্বাস করে।
কাজেই এটা একটা ঠুনকো অজুহাত দিয়ে ওনারা বেরিয়ে গেছেন, নিজেদেরকে অন্য জায়গায় হয়তো কোথাও কি কমিটমেন্ট দিয়েছেন, কোনো কিছু মানে দেয়া নেওয়ার বিষয় ছিল কিনা আমরা জানি না, মানে এটা আল্লাহ ভালো জানেন। দেয়া নেয়ার সঙ্গে আপনাদের সঙ্গে দেয়া নেয় মেলেনি বলেই চলে হ্যাঁ, গেছেন? হতে পারে ওনারা আমাদের কাছে যে পরিমাণ আসন চেয়েছিল আমরা সেই যে পরিমাণ আসন দিতে পারি নাই, এটার কারণে ওনারা চলে জাতীয় গিয়েছে। স্বার্থবিরোধী মার্কিন চুক্তির বিষয়ে আপনারা নীরব কেন? না, আমরা মার্কিন চুক্তির ব্যাপারে আমরা নীরব না। আমরা দেশের পক্ষে যে কোনো চুক্তিকে আমরা কি করি, সাপোর্ট করি। বরঞ্চ এই জাতীয় একটা চুক্তি তো একদিনে হয় নাই। আমাদের মিডিয়াতে যেগুলো আসতেছে মনে হচ্ছে যেন এই চুক্তিটা হঠাৎ করে এসে, কেউ কিছুই জানতো না, হঠাৎ করে এসে হয়েছে। এটা দীর্ঘ পথ পরিক্রমায় কিন্তু এই চুক্তিটা হয়েছে এবং না, খুব দীর্ঘ না। ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড হওয়ার ট্রাম্প, পরে এসেছে। তিনি যখন শুল্ক নীতি, হ্যাঁ, ইয়েস, এই নতুন করে শুল্ক নীতি জারি করলেন সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর, সেখানে বাংলাদেশের উপর প্রথমে 37%, পরে সেটি কমিয়ে 20% আসলো। ওই আলোচনায় এটা হচ্ছে গত 2025-এর আগস্ট থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত এই 6 মাসের আলোচনা। হ্যাঁ, 6 মাসের আলোচনায় সেখানে কিন্তু আমাদের দেশের এবং পক্ষ কিন্তু থেকে প্রথমে বলা হয়েছে ডিসক্লোজার এগ্রিমেন্ট, হ্যাঁ, যার ফলে কেউ জানে না যে কি হ্যাঁ, নিয়ে আর আলোচনা একটা হচ্ছে। একটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের দেশের পক্ষ যাক, থেকে আপনাদের অবস্থানটা কি? পররাষ্ট্র উপদেষ্টা সেই সময়কার, যিনি এখন বিএনপির পররাষ্ট্র মানে মন্ত্রী, আমি মনে করি এই জায়গায় বিএনপি ইনভলভ এবং এটার সাথে বিএনপির সাথে যোগ সাজসে এই কাজটা হয়েছে। না হলে এটা তো বিএনপিও এখনো তো সংসদে বলছে না যে এটা আমরা জানি না, আমরা মানি না, এটা তো বলছে না। কিন্তু মূলত আপনাদের অবস্থানটা আমি আমাদের অবস্থান বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বার্থের পক্ষে। আপনারা ওই সময় যে বিষয়টাকে হাইলাইট করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে করি নাই। তো দল তো করবে। হ্যাঁ, অবশ্যই দল করবে, অবশ্যই দল করবে। দল করলে দলের যারা সিনিয়র আছেন তারাই এ ব্যাপারে ওপিনিয়ন দেবেন। এই ব্যাপারে আমি পার্সোনালি কোনো ওপিনিয়ন আমি দিতে চাই না, কারণ দলের তো একটা স্ট্যান্ড থাকা উচিত, যেটা আমি জানি না, এই ব্যাপারে আমি স্ট্যান্ড দেব না। তবে আমি যেটা মনে করি যে এই ব্যাপারে খলিল সাহেবকে জিজ্ঞাসা করা উচিত, জনগণকে, মানে সরকার, মানে সরকার সরকার মানে বিরোধী দল উনি তো দুই সরকারেরই অংশ এবং কিন্তু বিরোধী ওনার দল, যে আপনারা বক্তব্যটা বিরোধী দল ছিল, হিসেবে তো সরকারকে সেই আমরা সেই ব্যাখ্যাটা জিজ্ঞাসা দাবি করবেন। অবশ্যই দাবি করতে পারি, কিন্তু এখানে একটা বক্তব্য ওখানে ছিল যে ওই যে 37%-র পরে কিন্তু উনি একটা সফর করলেন, ইউএসএতে গেলেন, যাওয়ার পরে এটাকে 20-তে নামিয়ে নিয়ে আসা হলো। এই যে 19-এ নামিয়ে নিয়ে আসা হলো, এই 19-এ নামিয়ে আনার আড়ালে কোনো শর্ত ছিল কিনা সেগুলো তো উনি ডিসক্লোজ শুধু করেন। বাংলাদেশের জন্য না, তো অনেক দেশই কিন্তু এভাবে, দেশেই কিন্তু শুল্ক কমিয়েছে, কিন্তু অনেক দেশ ইন্ডিয়াতে চুক্তি করে কমায় নাই, বাতিলও করেছে, ইন্ডিয়াতে কমায় নাই, সর্বশেষ কমিয়েছে। সর্বশেষ কত পার্সেন্ট করেছে আমি ওদের বোধহয় 20 না মনে হয়। ইন্ডিয়া আমাদের পরে কমাতে পেরেছে কিনা জানি না, পরে কমাতে পেরেছে। কিন্তু আমি মনে করি যে এখানে যদি গিভ অ্যান্ড টেকের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সবকিছু মিলে এটা ব্যালেন্স হয়েছে কিনা আমি এই ব্যাপারে দেশের মন্তব্য করতে চাই প্রধান না। বিরোধী দল এবং দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এই চুক্তি নিয়ে যখন রাজনৈতিক পরিসরে এত সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, তো দলের পক্ষ থেকে তো ব্যাখ্যা থাকা উচিত। দেখেন, মানে আমরা যেটাকে আমি মনে করি যে সংসদের ভিতরে তো যতগুলো বিষয় আসছে ততগুলো বিষয়ে আমরা কিন্তু কি হয়েছে, আলোচনা হয়েছে এবং এই বিষয়গুলো তো সংসদে উত্থাপন হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, আমি বলি নাম্বার 2 হচ্ছে যে আমরা যখন এই সরকারকে আমরা বলছি যে দেশ বিরোধী যাই হোক না কেন, যে পক্ষ সকল চুক্তি এখানে কি করা হোক সংসদের মাধ্যমে এটা যাওয়া উচিত, তাই না? তখন তার সংসদ ভারতের সঙ্গে এরকম একটা চুক্তি হলে আপনারা নীরব থাকতেন এরকম? না, শুধু ভারতের সাথে না, আমি মনে করি যে এখন যদি উল্টো, আমি বুঝি না যে এখন যারা এই চুক্তি নিয়ে কথা বলছেন তারা কি ভারতকে প্রিভিলেজ দেওয়ার জন্য, ভারতের কে কোনো প্রিভিলেজ দেওয়ার জন্য তারা বলছেন ভারতের সঙ্গে যখন আওয়ামী লীগ সরকারে এমন চুক্তি হয়েছে, রামপাল চুক্তি হয়েছে, এই যে দেখেন তারা কিন্তু আন্দোলন করেছে, টিপাই মুখ বাদ থেকে শুরু করে নিয়ে যতগুলো চুক্তি হয়েছে ওই সময় আমরা কিন্তু সোচ্চার ছিলাম। এবং এই পল্টন ময়দানে আপনার এই ইয়েতে দেখা যায় এখানে কিন্তু সর্বপ্রথম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের উপস্থিতিতে এখানে টিপাই মুখ বাদের ব্যাপারে বড় সমাবেশ করে আমরা অবস্থান নিলাম। এই কারণে কাজেই কিন্তু তখন আপনারা যেমন প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন, আন্দোলন করেছেন, তখন কিন্তু আজকে যারা মার্কিন চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা কিন্তু তখনও আন্দোলন। দেখেন, এগুলো নিয়ে পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় যেভাবে এই নিউজটা আসার দরকার ছিল বা সরকার এটাকে হাইড করে রেখেছিল, অন্তর্বর্তী সরকার, যার কারণে তো জনগণের এটা বুঝার কোনো সুযোগ ছিল না।
এটা ভিতরে ভিতরে তার পাশ মানে হয়ে অন্তর্বর্তী সরকারের কোনো কারসাজি আছে বা এর থাকতেই ভিতরে পারে। কোনো তাদের যেরকম অন্তর্বর্তী নিজস্ব স্বার্থ সরকারের আছে? কারসাজি, তো এটাও আমরা বলতেছি এখন যে ট্রফি তো লন্ডনে দিয়ে আসছে, এটাও তো একটা কারসাজি। এবং রেজওয়ানা হাসান বলেছেন যে হ্যাঁ, আমরা তো এক দলকে বিরোধী দল থেকে আমরা মেন স্ট্রিমে আসতে দেই না, এটাও তো একটা না কারসাজি। না, দল তাহলে বলে নাই, এরকম উনি বলছে যে ওই শক্তিকে, না, সেটা ওই হচ্ছে শক্তি, তার মানে যারা বিরোধী শক্তিকে। বিরোধী ছিল, বিরোধী যাদের সরকারি দলে আসার চান্স ছিল, আপনারা কি mainstream-এ নারী আসা। অধিকার বিরোধী না, বিরোধী শুধু রাজনৈতিক নারী দল? নারী অধিকার না, আমরা নারীর মান সম্মান ইজ্জত আব্রু আমরা সংরক্ষণ করি। আমরা বলছি যে ওই ইন্ডিকেশন দ্বারা যাদেরকে মেন স্ট্রিমে আসতে দেওয়া হয় নাই, তারা কি চর্মনাই? তারা কি চর্মনাই? তারা কি হেফাজত? না। তাহলে যারা নির্বাচনে অংশগ্রহণ করে যাদের মেন স্ট্রিমে আসার অপরচুনিটি ছিল, এরকম একটা দলকে, এবং রাত 8:30টার পর থেকে 10টা-11টা পর্যন্ত যে নির্বাচনের সমস্ত ফলাফল বন্ধ করে যে একটা নতুন ফলাফল তৈরি করা হলো, এই বক্তব্য আর ওই ফলাফল, ওই ঘটনা একসাথে মিলে যায়। যাই হোক, আপনারা বলছেন যে অন্তর্বর্তী সরকার বিএনপির পক্ষে কারসাজি করেছে, বিএনপি বলছে আপনাদের পক্ষে কারসাজি করেছে, তাহলে আমরা এই এই কোনো নির্বাচন কি বিতর্কের বাইরে থাকবে না? যে কোনো নির্বাচন বিতর্কের বাইরে রাখা অনেক টাফ। তবে বিতর্কগুলো যখন প্রকাশ্যে চলে আসে, যখন অন্যায়গুলো প্রকাশ্য হয়, যখন জনগণ বুঝতে পারে যে আমার ভোট অধিকার ক্ষুণ্ণ হয়েছে, যখন বোঝে যে রেজাল্ট কি করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে, যেরকম আমার আসনে আমরা নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্টে দেখিয়েছি, মিডিয়াতে দেখিয়েছি, অনেকগুলো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ফলাফল পরিবর্তন করে দিয়েছেন। সেখানে সিগনেচার নাই, সেখানে কেন্দ্রের নাম হাতে লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে আপনার নির্বাচন কমিশনে আপিল করে? হ্যাঁ, ওই দিন রাত 12টা আমরা আশা 58 করি যে মিনিটে আপনি আপিলে ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার পাবো কিনা জানি না, তবে ন্যায় বিচারের দৃষ্টান্ত থাকা উচিত যে আমরা পুনর্গণনা চেয়েছি, আমরা খুব বেশি কিছু চাই নাই, পুনর্গণনা চেয়েছি। পুনর্গণনার মাধ্যম দিয়ে সরকার তার অবস্থান, আমরা সব কাগজ জমা দিয়েছি যে কোথায় কোথায় অন্যায় হয়েছে, তাহলে এটা পুনর্গণনার মাধ্যম দিয়ে তারা প্রমাণ করুক যে না, এখানে কি অন্যায় হয়নি। আমরা তো অভিযোগ দিয়েছি, অভিযোগ খণ্ডন করার দায়িত্ব ইলেকশন কমিশন এবং আদালতের। এখন তো আমরা আদালতে চলে গিয়েছি, আশা করি আমরা ন্যায় বিচার পাবো। আমরাও আশা করি আপনারা ন্যায় বিচার পাবেন, দেশের মানুষ ন্যায় বিচার পাবে, এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হবে, জুলাই সনদও বাস্তবায়িত হবে, এবং সরকারি দল ও বিরোধী দল এর মধ্যে যে একটা ঐকমত্য থাকা দরকার দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, সেটি থাকবে। তর্ক বিতর্ক মতভেদ থাকবে, তারপরেও আমরা একটি সুন্দর সুখী গণতন্ত্র সাম্যের তো এটাই, বাংলাদেশ চাই। আপনার মত আমরা প্রকাশ গণতান্ত্রিক করতে বাংলাদেশ দেওয়াটাই চাই। তো একটা গণতন্ত্র। ডক্টর আব্দুল মান্নান, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য।